হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রাজীব কুমার দাস, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, যশোর সদর, যশোর। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দূরে কাছে যে যেখান থেকে এই লাইভ ক্লাসটি দেখছো, সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে অনলাইন ক্লাস নেব। আজ তোমাদের আমি ফিনান্সের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারটি তোমাদের সঙ্গে আজকে অনলাইন ক্লাসে শেয়ার করব। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্যের গুরুত্ব, ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্য কি, চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া, বাট্টাকরণ প্রক্রিয়া এবং অর্থের সময় মূল্যের সূত্র সহ কয়েকটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি বের করো, সাথে খাতা কলম ক্যালকুলেটর রাখো। গাণিতিক সমস্যার জন্য আমাদের ক্যালকুলেটর প্রয়োজন হবে, সেই জন্য তোমরা সাথে ক্যালকুলেটর রাখো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত আছে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যটা আসলে কি? অর্থের সময় মূল্য হচ্ছে, মনে করো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের পরিবর্তনের যে তারতম্য বা পরিবর্তন ঘটে থাকে তাকে বলা হয় অর্থের সময় মূল্য। মনে করো আজকে 100 টাকা 5 বছর পরে 100 টাকা সমান নয়, তাহলে আজকের 100 টাকা 5 বছর পরে ভবিষ্যতে কত টাকা হলে আজকের 100 টাকা এবং ভবিষ্যতের 100 টাকা, ভবিষ্যতের যে টাকাটি তার একটা সমতা আসবে, সেটাই হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য এর গুরুত্ব দেখো, অর্থের সময় মূল্যের গুরুত্ব এটা আমাদেরকে অর্থের সময় মূল্যের গুরুত্ব ইম্পর্টেন্স অফ টাইম ভ্যালু অফ মানি। অর্থের সময় মূল্যের গুরুত্ব সুযোগ ব্যয়, প্রকল্প, মূল্যায়ন, ঋণ গ্রহণ, সিদ্ধান্ত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অর্থের সময় গুরুত্ব পাঠ্যপুস্তকে 3টি দেওয়া আছে: সুযোগ ব্যয়, প্রকল্প মূল্যায়ন এবং ঋণ গ্রহণ সিদ্ধান্ত। সুযোগ ব্যয়টা আসলে কি? মনে করো তুমি 2টা প্রকল্পের মধ্যে যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করতে চাও, 2টা প্রকল্পের মধ্যে যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করবে। এক্ষেত্রে তুমি একটি প্রকল্পে বিনিয়োগ করবে, তাহলে অপর প্রকল্পকে তোমাকে অবশ্যই সেটা বর্জন করতে হবে। এখন বর্জনকৃত যে প্রকল্পটি, তার জন্য তোমার যে সুযোগ সুবিধা ছিল সেটা কিন্তু তুমি ভোগ করতে পারছো না, অর্থাৎ ত্যাগ করছো না। এজন্য তাহলে আমরা বলতে পারি যে 2টি বিকল্প প্রকল্পের মধ্যে হতে একটি প্রকল্প গ্রহণ করলে আরেকটি প্রকল্প বর্জন করতে হয়। বর্জনকৃত প্রকল্পে যে সুযোগ সুবিধা ত্যাগ করা হয় তাকে বলা হয় সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। তাহলে সুযোগ ব্যয়টা আমি যদি মনে করি যে তুমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করবে, এই জন্য তোমার এ এবং বি নামক 2টা প্রকল্প আমি নিলাম। মনে করো তুমি যদি এ প্রকল্পে বিনিয়োগ করো, তাহলে 10 বছর পর তোমাকে 2 লক্ষ টাকা প্রদান করা হবে। আর যদি তুমি বি প্রকল্পে বিনিয়োগ করো, তাহলে বি প্রকল্পে বিনিয়োগ করলে তোমাকে মনে করো বছরে 15% হারে চক্রবৃদ্ধি সুদে
10 বছর পর চক্রবৃদ্ধি হার সুদে তুমি টাকা পাবে। এক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে কোন প্রকল্পে বিনিয়োগ করলে আমার সুযোগটা বেশি আসবে, বা মনে করো তুমি বি প্রকল্প গ্রহণ করলে আর এই প্রকল্পটি বাদ দিলে। এই ক্ষেত্রে যদি মনে করো এই 1 লাখ টাকা বিনিয়োগ করলে এখানে 2,10,000 হচ্ছে। যদি এ প্রকল্প গ্রহণ করো, বি প্রকল্প বর্জন করো বা এটাকে বাদ দাও, সেক্ষেত্রে তুমি এখানে দেখো 2,10,000 টাকা তোমার আসছিল, এ প্রকল্পে বিনিয়োগ করলে 2 লক্ষ টাকা। তাহলে এই দুটো তোমার ডিফারেন্স কত আসছে? 2,10,000 মাইনাস 2 লক্ষ, তাহলে তোমার আসবে 10,000 টাকা। এই যে 10,000 টাকা, এটাকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ দুইটা প্রকল্পের মধ্যে একটি প্রকল্পকে বিনিয়োগ করবে। বিনিয়োগ করার ফলে যদি তোমার দেখা যায় যে তুমি কিছুটা সুযোগ ত্যাগ করেছো বা সুযোগটা হারিয়ে ফেলেছো, তখন সেটাকে বলা হয় সুযোগ ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, এই সুযোগ ব্যয় নির্ণয় করার জন্য তোমাদের রুল 72 বিধি নামক একটি বিধি আছে। রুল 72 বিধিটা আসলে কি? রুল 72 বিধি হচ্ছে এমন একটি আইন বা নিয়ম যার মাধ্যমে তুমি দুইটা প্রকল্পের অর্থকে, মনে করো একটি প্রকল্পে অর্থ তুমি বিনিয়োগ করলে, সেটা তোমার একটি নির্দিষ্ট মেয়াদ পর টাকা দ্বিগুণ করছে। সেক্ষেত্রে তুমি কি কাজ করবে? তুমি রুল 72 বিধি প্রয়োগ করার সময় অবশ্যই সুদের হার এবং মেয়াদ এই দুটো জিনিস খেয়াল করবে। 72 দিয়ে যদি সুদের হারকে ভাগ করা হয়, 72 ভাগ সুদের হার, এই ক্ষেত্রে তুমি পাবে মেয়াদ, অর্থাৎ কত মেয়াদের মধ্যে তুমি টাকাটি ডাবল হবে। আর যদি মনে করো যে না, আমি 72কে মেয়াদ দিয়ে ভাগ করব, সেই ক্ষেত্রে তুমি পাবে সুদের হার। তাহলে আমরা দুইটা প্রতিষ্ঠানের বা দুইটা প্রকল্পের মেয়াদ এবং সুদের হার এই দুটাকে যদি 72 দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেই ক্ষেত্রে এই রুল 72 বিধি প্রয়োগ করে সুযোগ ব্যয়টি বের করতে পারব। এই সুযোগ ব্যয়টি একটি প্রতিষ্ঠানের অর্থের সময়মূল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সুযোগ ব্যয় অর্থের সময়মূল্যের জন্য আমাদের প্রতিষ্ঠানের বা বিভিন্ন প্রকল্পের জন্য অবশ্যই জানা আবশ্যক। তোমরা তো এখানে সুযোগ ব্যয়টি জানতে পেরেছ। এবার দেখো প্রকল্প মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ প্রজেক্ট। ভ্যালুয়েশন অফ প্রজেক্ট অর্থাৎ প্রকল্প মূল্যায়ন। এই প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে কয়েকটি প্রকল্প মূল্যায়ন করতে হয়। যে প্রকল্পটি আমার সবচেয়ে লাভজনক বা সুবিধাজনক হবে, সেখানে আমি অর্থ বিনিয়োগ করব। মনে করো অর্থের সময়মূল্য হচ্ছে বর্তমান অর্থকে এবং ভবিষ্যৎ মূল্যে এই দুটোর মধ্যে একটি সমতা বিধান করা। এর জন্য এই প্রকল্প মূল্যায়নে অর্থের সময়মূল্য খুবই গুরুত্বপূর্ণ। ঋণ গ্রহণ সিদ্ধান্ত, এটা হচ্ছে ডিসিশন মেকিং অফ ডিবেঞ্চার, মানে ঋণ গ্রহণের ক্ষেত্রে তোমার যে সকল সিদ্ধান্ত আনতে হয়। সেই ক্ষেত্রে মনে করো তুমি একটি ঋণ গ্রহণ করলে, ঋণ গ্রহণ করার সময় তোমাকে খেয়াল করতে হবে এই ঋণটা আমি কত কিস্তিতে পরিশোধ করব, বা কত সময়ের মধ্যে এটা পরিশোধ করতে পারবো, বা আমার সামর্থ্য আছে কিনা, ঋণটা আমি পরবর্তীতে চালিয়ে যেতে পারবো কিনা, বা কোনো আর্থিক সচ্ছলতা আমার সমস্যা ঘটবে কিনা ইত্যাদি বিষয় যাচাইয়ের জন্য আমাদেরকে অবশ্যই অর্থের সময়মূল্য ধারণা থাকতে হবে। তাহলে ঋণ গ্রহণ সিদ্ধান্ত অর্থের সময়মূল্যের জন্য একটি অপরিসীম গুরুত্ব। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা অর্থের সময়মূল্য এবং অর্থের সময়মূল্যের গুরুত্ব জানতে পেরেছ। এখন দেখো ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্য সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো। ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু। ভবিষ্যৎ মূল্যটা আসলে কি? মনে করো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সুদের হারে, মনে করো 10% বা 12% বা 13% বা 9% ইত্যাদি, যে কোনো একটি নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পর, বর্তমানের একটি নির্দিষ্ট টাকা নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পর মানে যে টাকাটা পাওয়া যাবে সেটাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। মনে করো তুমি আজকে 1 লক্ষ টাকা একটি ব্যাংকে রাখবে, এর জন্য ব্যাংক তোমাকে
12% সুদ প্রদান করবে। তুমি টাকাটি 7 বছরের জন্য ব্যাংকে রাখছো। তাহলে দেখো বর্তমানে টাকা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, এই টাকাটি তুমি একটি নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়, তাহলে তিনটা জিনিস এখানে বিবেচনা করতে হবে। নির্দিষ্ট পরিমাণ টাকা বর্তমানে নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ে এর জন্য রাখবো, এরপর আমি যে টাকাটি পাবো তাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ ভবিষ্যৎ মূল্যটা আসলে কি। এখন আমরা দেখব বর্তমান মূল্য কি। তাহলে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, ভবিষ্যতে প্রাপ্য টাকা। মনে করো তুমি 10 বছর পর একটি টাকা পাবে, আমরা ধরলাম তুমি 2 লক্ষ টাকা পেতে চাও। 10 বছর পর তুমি 2 লক্ষ টাকা পেতে চাও এবং এটা তুমি রেখেছো মনে করো 13.5% হার সুদে। তাহলে তুমি এখন কত টাকা ব্যাংকে রাখবে? এই যে এখনকার টাকা, এই টাকাটা বের করে বলা হয় বর্তমান মূল্য। তাহলে ভবিষ্যতে প্রাপ্য টাকা, ভবিষ্যতে প্রাপ্য টাকার একটি নির্দিষ্ট সময়ে সুদের হারে যে পরিমাণ টাকা বর্তমানে দরকার সেটা হচ্ছে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখি আমরা আমাদের আলোচ্য বিষয় আছে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া, চক্রবৃদ্ধিকরণ মানে চক্র আকারে ঘুরতে থাকা, চক্র অর্থাৎ ঘুরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা। মনে করো তুমি প্রথম বছর টাকা রেখেছিলে 1 লক্ষ, 10% সুদ এর সঙ্গে যোগ করবো। দ্বিতীয় বছরে তোমার ওই সুদ এবং আসল অর্থাৎ সুদাসলের উপর যে সুদ প্রদান করা হয়, সুদাসলকে আসল ধরে যে সুদ প্রদান করা হয় সেটাকে বলা হয় তোমার চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। অর্থাৎ প্রথম বছরের সুদ আসলের উপর, প্রথম বছরের যে টাকা তার উপর সুদ প্রদান করেন, দ্বিতীয় বছরের সুদাসলকে আসল ধরেন, সেই সুদাসলের উপর যখন তোমার নতুন করে আবার সুদ প্রদান করা হয়, এই যে প্রক্রিয়া চলমান থাকবে এই প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। এটা তোমার টাকাটি ভবিষ্যতে কত পাওয়া যায়, বর্তমান টাকাকে ভবিষ্যতে রূপান্তরের জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্রতি বছর আসলের উপর যে সুদ প্রদান করা হয় সেটাকে বলা হয় সুদাসল। এই সুদাসল এবং আসল যোগ করে একটি নতুন টাকা আসবে, সেটাকে আসল ধরা হবে, প্রিন্সিপাল বলা হবে। সেই টাকাটি যখন আবার সুদ প্রদান করা হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। আমি তোমাদের এটা 2 থেকে 3 বার বললাম। এবার দেখো বাট্টাকরণ প্রক্রিয়া কি। বাট্টাকরণ প্রক্রিয়াটা হচ্ছে আমাদের মনে করো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, ভবিষ্যতের একটি নির্দিষ্ট পরিমাণ টাকাকে যদি সুদের হার দিয়ে ভাগ করা হয়, সুদের হার দিয়ে ভাগ করলে আমি বর্তমান মূল্যে যে টাকাটি পাবো এটাকে বলা হয় বাট্টাকরণ প্রক্রিয়া। তাহলে বাট্টাকরণ প্রক্রিয়াটা তোমরা জেনেছো কি যে প্রতি বছর সুদে আসলকে সুদের হার দিয়ে ভাগ করলে বর্তমানে যে টাকা পাওয়া যায় সেটা হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া। তাহলে তোমরা এতক্ষণে জেনেছো অর্থের সময়মূল্য কি বা অর্থের সময়মূল্য বলতে কি বোঝায়, অর্থের সময়মূল্যের গুরুত্ব, ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্য, চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া, বাট্টাকরণ প্রক্রিয়া। আমরা এখন জানব অর্থের সময়মূল্যের সূত্র। অর্থের সময়মূল্যের সূত্র দেখো formula of time of money. অর্থের সময়মূল্যের সূত্রের ক্ষেত্রে আমরা প্রথমত 2টা সূত্র শিখব। এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি 1 বার। সূত্রে তোমাদের বার্ষিক চক্রবৃদ্ধি 1, 2, 3, 4 4টা সূত্র আছে। প্রথম 2টা সূত্র আমরা এখন শিখব। দেখো আমরা প্রথম 2টা সূত্রের ক্ষেত্রে প্রথমে ভবিষ্যৎ মূল্যটি নির্ণয় করব।
ভবিষ্যৎ মূল্যের সূত্র দেওয়া আছে, দেখো FV সমান PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n, এবং দ্বিতীয় সূত্রটি PV সমান, দেখো যদি এটাই চেঞ্জ করা হয় PV এর সঙ্গে 1 প্লাস I টু দি পাওয়ার n গুণ আকারে আছে, তাহলে এটা যদি আমি এই পাশে আনি তাহলে FV এর সঙ্গে ভাগ হয়, সেক্ষেত্রে FV ভাগ 1 প্লাস I টু দি পাওয়ার n। আমরা দুইটা সূত্র লিখছি, এই দুইটা সূত্র হচ্ছে কি বার্ষিক সুদের হার একবার থাকবে, অর্থাৎ বছরে একবার সুদ প্রদান করবে। সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করব এবং বর্তমান মূল্য নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করব। এখানে আমরা সূত্রে যে তোমরা ইংরেজি কিছু অক্ষর দেখতে পাচ্ছ, এগুলো আমি অন্যরূপ লিখে দিচ্ছি। দেখো FV সমান হচ্ছে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। PV সমান প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। I সমান রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। এবং এখানে দেখো তোমাদের হোল টু দি পাওয়ার n আছে, তাহলে n মানে কি? n হচ্ছে নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা, নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা অথবা মেয়াদ দিতে পারি। তাহলে তোমরা দেখলে যেখানে FV, PV, I এবং n এর পূর্ণরূপ আমি তোমাদের লিখে দিচ্ছি। এখন আমি তোমাদের এখান থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, গাণিতিক সমস্যা প্রথমত প্রশ্ন তোমরা লিখে নাও। শতকরা 10% হারে বর্তমানে 10,000 টাকা 3 বছর পর ভবিষ্যৎ মূল্য কত হবে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্নে যে শতকরা 10% হারে, অর্থাৎ সুদের হার হচ্ছে 10%। এখানে বলা নাই যে বছরে 3 বার বা ত্রৈমাসিক, ষান্মাসিক এরকম কিছু বলা নাই, বলা আছে 10% হারে, অর্থাৎ বছরে একবার। বর্তমান 10,000 টাকা লাগতেছে, তাহলে 3 বছর পর ভবিষ্যৎ মূল্য কত হবে? তাহলে ভবিষ্যৎ মূল্য বের করতে গেলে আমরা লিখব জানি ভবিষ্যৎ মূল্য সূত্রটি FV সমান PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n। তাহলে আমরা পাশে এখানে তোমরা নোট করে লিখবা, এখানে PV এর মান দেওয়া আছে 10,000 টাকা, তারপর I এর মান দেওয়া আছে 10%। আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ করব, দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে এই 10 কে 1 সাথে ভাগ করব, তাহলে 0.10 আসবে। 10 এর পরে যদি 9% ভাগ করে 0.09 বা 8% হলে 0.08 আসবে। শুধুমাত্র 0.9 বা 0.8 তোমরা লিখতে পারবে না, তাহলে সেটা 80% 90% হয়ে যাবে। এবার দেখো এখানে n আছে, n মানে সময় 3 বছর। এবার আমরা এগুলো অঙ্কে বসাবো। দেখো PVর মান 10,000 টাকা, 1 প্লাস I, I এর মান 0.10 পাওয়ার 3, 10,000 গুণ যোগ করলে 1.10 এর পাওয়ার 3। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে
সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমাদের এমন একটা দেখবে বাটন আছে এক্সপোনেন্ট, এই যে চিহ্নটা তোমরা প্রথমে 10,000 গুণ ফার্স্ট ব্র্যাকেট 1.10 সাবজেক্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এই এক্সপোনেন্ট চিহ্নটা আনবে। এই চিহ্নর উপর তোমরা 3 দিবে, দিলে দেখবে তোমাদের উত্তরটা একবারে বের হয়ে আসবে। তারপরে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি 10,000 গুণ 1.10 এর পাওয়ার 3 মানে এটা 3 বার গুণ করতে হবে। তো এটা গুণ করলে তোমাদের আসবে 1.331। এবার আমরা এই দুটো গুণ করব, দেখো তোমাদের উত্তর 13,310 টাকা। তাহলে বর্তমানে 10,000 টাকা তুমি যদি 10% হার সুদের বার্ষিক সুদে রাখো, 3 বছর পর তুমি 13,310 টাকা পাবে। এটা হচ্ছে তোমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখলাম। এখন দেখো বর্তমান মূল্য। পাঁচ বছর পরে 25,000 টাকা বর্তমান মূল্য কত হবে যখন বার্ষিক সুদের হার 5%। দেখো বলেছে 5 বছর পরে 25,000 টাকা, অর্থাৎ 5 বছর পর তুমি হাতে 25,000 টাকা পেতে চাও, তাহলে এটা ফিউচার ভ্যালু। বর্তমান মূল্য বের করতে বলেছে, মানে প্রেজেন্ট ভ্যালু তোমার নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখব, প্রথমে লিখে জানি তোমার বর্তমান মূল্য বের করতে বলেছে পিভি সূত্র লেখো। পিভি সমান কি লিখেছিলাম? এফভি ভাগ 1 + i⁴n। তাহলে আমরা এই সূত্রটি এখানে দেখো, এখানে প্রথমে লিখুন এফভি মান দেওয়া আছে 25,000 টাকা, আই এর মান দেওয়া আছে 5%। এখন 5% কে যদি 5 ভাগ 100 করো তাহলে 0.05 আসবে। এন এর মান দেওয়া আছে 5 বছর। এখন এই উপাদানগুলো তুমি এখানে অঙ্কে বসাও, তাহলে 25,000 1 যোগ আই এর মান 0.05 পাওয়ার 5, 25,000 ভাগ এই দুটো তুমি যোগ করলে 1.05 পাওয়ার 5। তাহলে তুমি ঠিক একইভাবে 1.05 কে পাওয়ার 5 করে যেটা হবে সেটা লিখলাম। তোমাদের এখানে আসবে 1.27628 এবং আগামী তোমরা দশমিকের পরে 5টা রাখবে, দশমিকের পরে 5টা রাখলে আমাদের উত্তরটা অ্যাকুরেট আসবে। 25,000 কে 1.27628 দিয়ে ভাগ করো, ভাগ করলে তোমাদের উত্তর আসবে 19,588.18 টাকা। তাহলে এটা হচ্ছে বর্তমান মূল্য, অতএব পিভি সমান এত টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের আজ আমি বার্ষিক সুদের হার একবার, অর্থাৎ বছরে একবার সুদ দেবে এমন দুইটা অঙ্ক আজকে শেখালাম। বর্তমান মূল্যের একটি, ভবিষ্যৎ মূল্যের একটি। এখন তোমরা তোমাদের বাসার কাজটি নিয়ে নাও, নোট খাতায় এটা লিখে রাখবে এবং তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন। বাসার কাজ দেখো, অর্থের সময় মূল্য বলতে কি বুঝো, এর গুরুত্ব, আলোচনা করো। সুদের হার 15% হলে 7 বছর পরে 78,000 টাকার
শতকরা 13.5% হারে বর্তমানে 1,56,000 টাকা 5 বছর পরে মূল্য কত হবে নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের বোর্ডে আমি বাসি কাজ দিয়েছি। অর্থের সময় মূল্য বলতে কি বোঝো এর গুরুত্ব আলোচনা করো। সুদের হার 15% হলে 7 বছর পরে 78,000 টাকার বর্তমান মূল্য কত এবং শতকরা 13.5% হারে বর্তমানে 1,56,000 টাকা 5 বছর পরে মূল্য কত হবে নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তো আজ আর নয়, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।